উন্দাবের জোড়াগুলো অবশেষে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের সর্বশেষ খবর নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। আর আমার সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকেন্দার আলী। সেকেন্দার আলী, সমকাল বার্তা কক্ষে আপনাকে স্বাগত জানাচ্ছি। জার্মানি এবং আইভরি কোস্টের ম্যাচটি নিশ্চয়ই দেখেছেন। টান টান উত্তেজনা, শেষ মুহূর্তে গোলে জার্মানি 2-1 নকআউট পর্ব নিশ্চিত করেছে। কেমন দেখলেন সব মিলিয়ে? এই ম্যাচটা জার্মানির জন্য অত্যন্ত টেনশনের ছিল, বিকজ অফ আপনার প্রথমেই দেখেছি আমরা যে আইভরি কোস্ট ম্যাচটা বের করে নিচ্ছিল। তারা কিন্তু প্রথমে গোল করেছে এবং গোল করার ফলে জার্মানি ব্যাকফুটে চলে গেছে। তারা যে গোলগুলি করেছে প্রথম দিকে মানে সমতায় ফেরার জন্য, সেখানে অফসাইড হচ্ছিল, আবার পাস মিস করছিল, যে নার্ভ কাজ করা, দুর্বল হয়ে পড়া, যে আবার যদি কিছু হয়। কারণ হচ্ছে যে আপনি জানেন জার্মানি মাঝখানে দুটো বিশ্বকাপে নকআউট স্টেজে কোয়ালিফাই করতে পারেনি। এরকম একটা দলের যেটা হয়, নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। নার্ভ কাজ করে, যদি আপনার সরাসরি কোয়ালিফাই না করতে পারি, থার্ড ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়, বা আইভরি কোস্টের মতো একটা দলের কাছে যদি হেরে যায়, তাহলে যে প্রেশারটা তৈরি হবে, সেই প্রেশারটা দিয়ে থার্ড গেমে তারা হয়তো গিয়ে পারবে না। এইসব কারণে তারা ফ্লুয়েন্ট ছিল না। এই ম্যাচ যখন চলার পর একটা সময়ে গিয়ে তারা দেখলেন যে আমাদের আক্রমণ ভাগে পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনটা প্রয়োজন ছিল, অনিবার্য ছিল। সেখানে জামাল মুসিয়াল্লাহ, যিনি স্ট্রাইকার 10 নম্বর, তাকে পরিবর্তন করা হলো এবং তার জায়গায় নামানো হলো উন্দাবকে। উন্দাব কিন্তু আগের ম্যাচেও আপনার বিকল্প ছিলেন এবং সেই বিকল্প থেকেও একটা গোল করেছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি নামার মাত্র 8 মিনিটের মাথায়, অর্থাৎ 60 মিনিটে নেমেছেন, 68 মিনিটে জার্মানি সমতায় ফিরেছে, এবং এই সমতা ফেরানোর পরবর্তীতে তারা কিন্তু সহজে কিন্তু গোল বের করতে পারছিলেন না। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা নিশ্চিত ড্র হয়ে যাচ্ছে। আইভরি কোস্ট খুশি খুশি একটা ভাব, তাদের গ্যালারি বেশ উৎফুল্ল। সেই জায়গা থেকে যখন একেবারে 90+4 চতুর্থ মিনিটে, মানে অ্যাডেড টাইম যেটা 5 মিনিট 6 মিনিট দেখিয়েছিল, সেই 6 মিনিটের জায়গায় চতুর্থ মিনিটে গিয়ে গোলটা করে দিলেন উন্দাব, এবং গোলটা কিন্তু সুপার গোল হয়েছে। ওয়ান টেক বলটা গিয়েছে এবং সঙ্গে সঙ্গে ঘুরে কোনো রকম টাইম নেননি, ক্লিক করে দিয়েছেন এবং বল জালে। এই যে জালে যাওয়া এবং সঙ্গে সঙ্গে উল্লাস প্রকাশ করা, এটার ফলে জার্মানি একটা স্বস্তির বার্তা পেল তখন, এবং স্বস্তি পেয়েছিল পুরো ড্রেসিং রুমে। কিছুক্ষণের মধ্যে যখন 6 মিনিট তারা ঘড়ি দেখেছে, টাইমটা তো আগেই জানিয়ে দেয় যে কত মিনিট অ্যাডেড টাইম খেলা হবে, সেই জায়গা থেকে তারা করলেন যেটা হচ্ছে যে কোচ যারা ছিলেন, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ যারা সবাই ছিলেন, বেরিয়ে এসে ঘড়ি দেখছেন এবং ঘড়ি দেখিয়ে একেবারে চিৎকার চেঁচামেচি করছেন যে খেলা শেষ, খেলা শেষ, কেন খেলা শেষ করছে না, বাঁশি দিচ্ছে না। এই যে উত্তাপ উন্মাদনা, এইসব তৈরি হয় কখন? যখন একটা দল একটা নার্ভ দুর্বল থাকে এবং ধরে রাখতে পারছে না। সে আগের ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ থেকে ডরায়, সে একই রকম জার্মানির অবস্থা ছিল। সেই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে এবং এই যে ভালো ফুটবল খেলেছে, কম্পিটিটিভনেস কিন্তু ছিল, তারা গোল বের করতে পারছিল না, কিন্তু খেলার মধ্যে কিন্তু একটা স্পিড ছিল, ছন্দ ছিল। এই জার্মানি এখন যেটা করবে, অ্যাটাকিং ফুটবল খেলবে, এবং এই জার্মানি কিন্তু খুব ভালো করবে। তারা কিন্তু ফাড়াটা কাটিয়ে ফেলেছে। হ্যাঁ, এই জায়গায় ফাড়া কেটে যাওয়ার পরে তারা আক্রমণাত্মক। তারা দেখবেন যে এই শেষ পর্যন্ত যদি তারা ফাইনালও যায়, অবাক হওয়ার কিছু থাকবে না, বিকজ অফ তাদের টিমটা কিন্তু একেবারে খারাপ না, তাদের অ্যাটাকিং সাইড ভালো রয়েছে। আবার হয় কি, বিগ ম্যাচের দল যারা পেছনের থেকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যায়, সেটা বিগ ম্যাচের দল হিসেবে তাদেরকে প্রুফ করতে সক্ষম হয়। এবং জার্মান সবসময় বিগ ম্যাচের দল। আগে তাদেরকে নিয়ে একটা প্রবাদই ছিল, 90 মিনিট খেলে প্রতিপক্ষ, জেতে জার্মানি। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। অর্থাৎ 90 মিনিট প্রতিপক্ষ হয়তো ডমিনেট করছে, কিন্তু ম্যাচ জিতছে জার্মানি। হ্যাঁ, এইরকম যদি সিচুয়েশন আবার তৈরি করতে পারে সেই জার্মান, তবে জার্মানির খেলার ধরনের পরিবর্তন এসেছে। তারা অনেক বেশি ছোট ছোট পাসে এবং পাসিং ফুটবল খেলে, টোটাল ফুটবল যাকে বলে, যেটা নেদারল্যান্ডস একসময় চালু করেছিল এই ইউরোপের ধাঁচে। ল্যাটিন আমেরিকাতে আমরা দেখি এরকম তারা ছোট ছোট পাসে খুব ভালো ফুটবল খেলে এবং তার মধ্যে অনেক সৌন্দর্য থাকে। তো এই জার্মান অ্যাটাকিং ফুটবল যেমন খেলে, আগে লফটেড শট অনেক বেশি খেলতো, এখন লফটেড শট কম খেলে, মানে উপর দিয়ে বল মারতো বেশি, এখান থেকে মারতো একেবারে সেই কর্নারে গিয়ে ধরতো, এবং ওই কর্নার থেকে আবার গোলে শট নিত। এরকম ছিল একটা সময়, দূরপাল্লা শটে তারা এগিয়ে যেত। তবে আশা করব জার্মান তার ছন্দটা ধরে রাখবে, এবং বিশ্বকাপের যে আনন্দ এবং চার্ম, এই বাংলাদেশের কথাই যদি চিন্তা করেন, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের পরবর্তীতে যদি কোনো দলের সাপোর্ট থাকে, সেটার মধ্যে জার্মান বেশি। তারপরে আপনার, কারণ জার্মানি পূর্বে অনেক বছর ধরে 90-এর যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে একটা
ছিল, ভাইব্রেন্টটা এই কারণে ছিল যে ম্যারাডোনা তখন জিততে পারেননি, আর্জেন্টিনা হেরে গিয়েছিল ফাইনালে। তো সেই সব কারণে ওই ভাইব্রেন্ট থেকে সমর্থক বেড়েছে। একটা সময় তো জার্মানির অনেক পতাকা থাকতো বাংলাদেশে, এখন একটু কমে গিয়েছে। একইভাবে অন্য পতাকাও কিন্তু কমে গিয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা। ইতালি। এখন ঢাকা শহরে কিন্তু দেখেন ইতালি, সিলাসিয়ারা যখন খেলতেন তখন ইতালির ব্যাপক সমর্থন ছিল। ইতালিতে ফুটবল বিশ্বকাপেই খেলতে পারে না এখন, এই ফিক্সিং করতে করতে তাদের লিগে তারাও এখন ফিক্সিং হয়ে গেছে, মানে ফুটবলেই হারিয়েই যাচ্ছে। তো একইভাবে যদি এই যে দলটা রয়েছে, এই দলটা এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। 2014 বিশ্বকাপ তারা জয় করেছে এবং তারপর আমরা দেখেছি দুই বিশ্বকাপ তারা নকআউট পরে পার হতে পারেনি। কেন আসলে এই ছন্দপতনটা আসলে কেন? প্রত্যেকটা দলেরই একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। তার এক্সপেরিয়েন্স প্লেয়ার, তার যে স্টার প্লেয়ার রয়েছে, সেই প্লেয়ারগুলো যখন আপনার অবসর নেয় কিংবা সরে যায়, তখন নতুনরা যে একেবারে সব একইভাবে পাইপলাইনটা পূরণ হয়ে যাবে, সেটা কিন্তু খুব একটা আমরা দেখি না, মানে কম সময়ে লাগে। এই যে মাঝখানের ট্রানজেকশন, সেটা জার্মানির অনেক বেশি সময় লেগেছে, হয়তো এত সময় লাগার কথা না, 1-2 বছর লাগার কথা। তাছাড়া অনেক সবসময় এরা থাকে, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা মহাদেশের কিংবা যে কোনো অঞ্চলের একটা এরা থাকে। আমরা বলি না রেনেসা, ফুটবলের রেনেসা ছিল 80, 90, 70-এর দশকে। তার পরবর্তীতে কিন্তু তারকা ফুটবলার আমরা খুব কম দেখছি। মেসি আর রোনালদো কেন্দ্রিক আমরা সব আটকে রয়েছি অনেক বছর ধরে, কিন্তু 20 বছর ধরে আমরা এই দুই প্লেয়ারের গণ্ডির মধ্যে আটকে রয়েছে। তারকা নাই। একটা সময় প্রতিটা দলেই 2-3 করে তারকা থাকে, আমরা খুঁজে পেয়েছি। আপনার 90-এর দশকে আমরা লুই ফিগো থেকে শুরু করে রুথ গুলিত, এই যে প্লেয়ারগুলির নাম, যারা এত মানে বিশ্বব্যাপী তাদের হলো ফুটবল প্রদর্শনী দিয়ে সমর্থক তৈরি করতে পেরেছিলাম। প্রত্যেকটা দল পরিচিত হয় তাদের এক একজন স্টার দিয়ে, যে স্টারের কারণে তাদের দলটাকে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পায় এবং ওই স্টারকে অনুসরণ করে সবাই, তার খেলা দেখার জন্যই বসে। এখন আর্জেন্টিনা যদি মেসি না থাকে, তাহলে এই আর্জেন্টিনাকে খুব বেশি মানুষ সমর্থন করবে বলে আমার মনে হয় না। ব্রাজিল এখন সেই রকম মানের প্লেয়ার নাই, যেরকম সময় রোনালদো, কাকা, তারপরে আপনার ওগুলো পেলে তো অনেক আগের প্লেয়ার। আমি 90-এর দশকের কথা বলছি, কিংবা 2006 সালের যারা খেলেছেন তাদের কথা, রোনালদিনহো, তাদের যে ফুটবল ছিল, কাফু, কার্লোস, তারপরে আপনার যে ডুঙ্গা, তারা যখন ছিল বেবেতো, তাদের ওই সময়টা, রোমারিওদের 90-94 সালে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, 2002-এ চ্যাম্পিয়ন হয়েছে, সেরকম প্লেয়ার কিন্তু পরবর্তীতে লম্বা সময় আসেনি। যে কারণে এখন এই যে 2-1 প্লেয়ার রয়েছে এইবারের যে টিমে, অনেকেই হয়তো তাদেরকে পাত্তা দিচ্ছে না, কিন্তু আমি মনে করি যে এই দলে যে পরিমাণে স্ট্রাইকার রয়েছে, ডিফেন্স লাইনও একেবারে খারাপ না, মিডফিল্ডটা যদি খালি কম্প্যাক্ট হয়, এখানে যদি নেইমার সেটেল হয়ে যেতে পারেন, তাহলে দেখবেন যে এই ব্রাজিল টিমও কিন্তু আক্রমণাত্মক হয়ে যাবে। যদিও রাফিনিয়া এখান থেকে আপনার ইনজুরিতে পড়ে গেলেন, এটা একটা বড় চিন্তার কারণ। যে জায়গায় ছিলাম আমরা, সেই জায়গায় জার্মানির কথায় আবার ফিরিয়ে যাই। জার্মানির এই কারণটা হচ্ছে যে লম্বা সময় তাদের এই গ্যাপটা, ক্লোজার চলে যাওয়ার পরে তাদের আরও যে তখন কয়েকজন প্লেয়ার ছিলেন, তারা চলে যাওয়ার পরে একটা শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যতা তাদের লিগের প্লেয়ার দিয়ে কাভার করতে পারেনি। এটা হয় অনেক সময়, আবার অনেক সময় ক্লিক করার ব্যাপার থাকে, ক্লিক করেনি মাঝখানে, তারা ক্লিক করেনি। এবার যখন তারা ফাড়াটা একটা কাটিয়ে উঠেছে, তার পরবর্তীতে দেখবেন এই দলটা কম্প্যাক্ট হয়ে উঠবে। যত বেশি ম্যাচ খেলবে তত তারা কম্প্যাক্ট হবে, সমন্বয়টা ভালো হবে এবং তারা আস্তে আস্তে জিততে শুরু করবে। বড় নকআউট স্টেজে দেখবেন তারা বাজিমাত করবে। ইকুয়েডর কুরাসাও ম্যাচটি নিশ্চয়ই দেখেছেন, সেখানে গোলরক্ষক 14টি সেভ করেছেন এলয় রুম নামে এক গোলকিপার। তিনি চোখ ধাঁধানো সেভিংয়ে আসলো, বিশ্বকে একটা তাক লাগিয়ে দিয়েছেন। ম্যাচটি কেমন দেখেছেন? দেখুন, এরকম কোনো ছোট ছোট দলগুলো যখন আসে, প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে কুরাসাও, তাদের জনসংখ্যাও যেমন খুব কম, মানুষ দেশটাও কিন্তু ছোট, তো সব কিছু মিলিয়ে যেটা হয় এরকম ক্ষেত্রে আপনার আপসেট ঘটানো কিন্তু অসম্ভব কিছু না। আমরা দেখি যে তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। তাদের পাওয়া হলো যদি আমরা প্রতিপক্ষকে আটকে দিতে পারি, একটা পয়েন্ট পাই কিংবা একটা গোল করতে পারি, তাহলে আমাদের অ্যাচিভমেন্ট। বিশ্বকাপে আমরা গোল করতে পেরেছি কিংবা তাদের রুখে দিতে পেরেছি। এই জায়গা থেকে তারা যে মোটিভ নিয়ে খেলে, সেই মোটিভের জায়গায় হলো রক্ষণাত্মক একটা কৌশল নেয় এবং সেই রক্ষণাত্মক কৌশলে তারা কখনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। এই ক্ষেত্রে যে দলগুলো খেলে বা বেটার টিম থাকে, তাদের কৌশল বের করতে হয়, কিভাবে তাদেরকে ঘায়েল করতে হবে, কিভাবে গোল বের করতে হবে, কিভাবে তাদের রক্ষণ চিরে পাস দিতে হবে। সেই কৌশল যারা ভালো কাজ করতে পারে, এফেক্টিভ হয়, তখন তারা জেতে। এবার ইকুয়েডর পারেনি, সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। গোলকিপার 15টা, আপনি 14টা শট নিচ্ছেন, তার মানে হচ্ছে আপনার ভিতর টেন্স কাজ করেছে, রাইট প্লেসে আপনার প্রেসিং করেন। জোরে শট মারা শক্তি দিয়ে সব কিছু হয় না, কৌশলে হয়, বুদ্ধি দিয়ে হয়। বুদ্ধির কাছে শক্তি হেরে যায়। এই জায়গায় যদি আপনি চিন্তা করেন যে বক্সিং হয়, যখন বক্সিংয়ের
বাউটে আপনি যখন বক্সিং করবেন তখন আপনি যত গায়ের শক্তিটা মারতে যাবেন তত আপনি ফেল করবেন। আপনাকে করতে হবে কৌশলের সঙ্গে গায়ের শক্তি ইউজ করতে হবে, তখন দেখবেন ওজনটাও বক্সিংয়ের ওজনও বাড়বে, তেমনি আপনার প্রতিপক্ষ ঘায়েল হবে। ফুটবল বা প্রতিটা খেলায় কিন্তু তাই একই, আপনার বুদ্ধিটা ওখানে কাজে লাগাতে হবে। যখন আপনি পারছেন না তখন আপনি ব্যাকে টানেন, ওয়াইড করেন, স্পেশাল না আসবে, আপনি খেলতে থাকেন। একটা না একটা সময় অধৈর্য হয়ে তারা আসবেই অ্যাটাকিংয়ে, তখন উইং দেয়া অ্যাটাক করে আপনার বের করে গোল বের করতে হবে। দিস ইজ দ্য রুলস। এখন বেসিক রুলসটা অনেক সময় মাথায় কাজ করে না, সুগার লেভেল কমে গেলে যেটা হয় আর কি। তো প্লেয়ারদের তো মাঠে অনেক টেনশনের সময় অনেকেরই এগুলি হয়। তো পুরো দল যারা চালায় তাদেরও আবার এখানে দায়িত্ব থাকে যে প্রপারলি গাইড করা, এইভাবে না এইভাবে। কোচ এই ক্ষেত্রে মাস্টারম্যান হলো কোচ, কোচের ডিরেকশনটা যদি ভালো যায় তাহলে তারা হয়তো সেইটা ইমপ্লিমেন্ট করতে পারে। আর এদের তো এক্সপিরিয়েন্স আমার কোরাসের খুব একটা না, তারাও চেষ্টা করেছে, ওই দিন লেগেও গেছে, গোলকিপার ভালো করে ফেলছে, এই আর কি। এশিয়ার অন্যতম সেরা দল জাপান, তারা আজকে তিউনিশিয়াকে 4-0 গোলে 4 গোলে হারিয়েছে। আসলে জাপানের উত্থান, তারা অনেকদিন ধরে খেলছে তারা বিশ্বকাপে, তো কি মনে হচ্ছে জাপানের কেমন করতে পারে এবার বিশ্বকাপে? আপনার জাপান ভালো করবে আশা করি, জাপান ভালো করা উচিত, কারণ জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছিল এবং তারা আজকে জিতেছে 4-0 গোলে। তো যাদের বিপক্ষে জিতেছে সেই দল একেবারে কিন্তু ফেলনা নয়, আবার খুব যে বড় দল তাও নয়। তারা কিন্তু খুব বেশি বিশ্বকাপ বা ওইসব টুর্নামেন্টে জাঁকজমক ফুটবল খেলেছে, উপহার দিয়েছে, দর্শক টেনেছে, তা কিন্তু নয়। যে কারণে তাদের বিপক্ষে সুইডেন 5-1 গোলে জিতেছিল। তো সেই জায়গা থেকে বলা যায় যে সুইডেন যখন 5-1 গোলে জিততে পারে আর নেদারল্যান্ড যখন সুইডেনকে 5-1 গোলে হারায়, তখন বুঝতে হবে যে তিউনিসিয়া এবং এই ইয়ের মধ্যে সুইডেনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সুইডেনই যখন পাস হবেন তার মানে তাদের অবস্থান আরও নিচে। সেইখানে হয়তো একটু ইমপ্রুভ করেছে, প্রথম ম্যাচ তারা খারাপ খেলেছে, সেকেন্ড ম্যাচে একটু ইমপ্রুভ করেছে, ইমপ্রুভ করার ফলে জাপান প্রথম ম্যাচ ড্র করেছে, তারপরে সেকেন্ড ম্যাচ তারা জিতেছে। এখন যেটা হয়েছে জাপানের খেলাটা ভালো, তারা ডে বাই ডে ইমপ্রুভ করছে। তো এই প্রদর্শনীটা দরকার ছিল তাদের, যেটা তাদেরকে কোয়ালিফাই করার জন্য রেসে রেখে দিয়েছে। এখন পরের ম্যাচ যখন খেলবে, পরের ম্যাচটা যদি তারা জেতে তাহলে তারা থ্রু করবে, ড্র করলেও তারাই থ্রু করবে, বিকজ অফ সুইডেন একটা ম্যাচ জিতেছে শুধুমাত্র এই তিউনিসিয়ার সঙ্গে, বাকি একটা ম্যাচ তো হারলো নেদারল্যান্ডসের কাছে। সেক্ষেত্রে দেখা যাক, আশা করা যায় যে জাপান অবশ্যই জিতবে, ড্র না জিতবে। জিতে যদি যেতে পারে তাহলে 2 উইনার চলে যাবে ওখানে। তো দুই উইনার যাওয়া মানে হচ্ছে ওখানে 32 আপনার এটা কনফিডেন্স দেবে। ড্র করা অনেক সময় আপনার ডাউন হতে পারে, তারপরে লুজিং ম্যাচ কখনোই আপনাকে ভালো জায়গায় নেবে না। ওই যে সেকেন্ড হয়ে মানে সেরা 3rd মানে সেরা 8 দল যে যাবে তৃতীয় স্থানে থেকে, সেই দলের সেইভাবে না যাওয়ার থেকে সরাসরি যেতে পারা অনেক বেশি আত্মবিশ্বাস এবং কার্যকর হবে নকআউট স্টেজে। সো আমরা আশা করি জাপান ভালো করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা হচ্ছে উড়ন্ত একটি সূচনা করেছে, মেসির হ্যাট্রিক, সব মিলিয়ে আগামী ম্যাচ অস্ট্রিয়ার সঙ্গে কেমন হতে পারে ম্যাচটি? আসলে অস্ট্রিয়া প্রথম ম্যাচটা জিতেছে, কিন্তু অস্ট্রিয়া যতই জিতুক তাদের মান তো এরকম না। এখন এই যে 48 দলের বিশ্বকাপ হওয়াতে যেটা হচ্ছে অনেক সহজ দল, মানে হয়তো বাংলাদেশের থেকে কিছুটা উপরে, বাংলাদেশ কিন্তু এখানে খেলতে, ওখানে যদি কয়েক বছর খেলে তাহলে হয়তো কাছাকাছি ধরে ফেলবে। অস্ট্রিয়া এইসব ফুটবল দেশগুলি খুব কিন্তু তাদের নাম করা কিছু না। তো তারা আজকে খেলবে, এই যে তিউনিসিয়া বলেন, কেপ ভার্দে বলেন, কিংবা কুরাসাও বলেন, এরা তো সুযোগ পেয়েছে ডিউ টু এইসব। যদিও কেপ ভার্দে তাদের মহাদেশীয় যে কোয়ালিফাইং হয় সেখানে শীর্ষ অবস্থান করে তারপরে এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর্জেন্টিনার সঙ্গে আপনার অস্ট্রিয়ার লড়াই হওয়ার কোনো কথাই নাই, সুযোগই নাই। তো আর্জেন্টিনা এখানে এক পেশে ফুটবল খেলবে। তবে অনেক সময় হয় কি, পচা শামুকও পা কাটে, অঘটন ঘটে, পচা শামুকে পা কাটে। তো সেই পচা শামুকে পা না কাটুক, সবার প্রিয় যে দলটা আর্জেন্টিনার সমর্থন সারা পৃথিবী জুড়ে রয়েছে, বাংলাদেশে স্পেশালি খুব বেশি, এবং আর্জেন্টাইন দলটা হলো নির্ভর করে মেসির উপরে। পুরো দলটাই খেলেই হলো মেসিকে কেন্দ্র করে, কারণ মেসির কারণেই তারা লাস্ট বিশ্বকাপটা, যদিও ওদের গোলকিপারই মূল কৃতিত্ব দিতে হবে ওদের গোলকিপারকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট, এমিলিনো মার্টিনেজকে তিনি যেভাবে ঠেকিয়ে দিয়েছিলেন পেনাল্টি, সেই পেনাল্টি প্রতিরোধ করার জন্যই কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। তো সেই জায়গায় উনি তো রয়েছেনই, তার সঙ্গে মেসি কিংবদন্তি, এই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, তো সাবেক কিংবদন্তিদের একজন, সাবেক বর্তমান সব মিলিয়ে।
সেই জায়গা থেকে যদি চিন্তা করা হয় তিনি ডেফিনেটলি ভালো ফুটবল আবারও উপহার দিতে চাইবেন, তার যে ভক্তকুল রয়েছে তাদেরকে তৃপ্ত করার চেষ্টা করবেন এবং ডেফিনেটলি অস্ট্রিয়ার বিপক্ষে বড় ব্যবধান জেতার চেষ্টা করবেন। তাদের দলটা যেহেতু একজনকে কেন্দ্র করে এবং স্পটলাইটটা পুরো একজনের উপর থাকে এবং তাকে ঘিরে যখন খেলাটা হয়, কোচ থেকে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সবাই তাকে সাপোর্ট দিতে থাকে, তার মানে হচ্ছে সেই দলটা জয়ের পক্ষপথে রয়েছে। কোনো কারণে যদি সেই মানুষটাকে, সেই ফুটবলারকে ব্লক করে দেওয়া যায়, অকার্যকর করে দেওয়া যায়, তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে মেসি যখন 3 গোল করে মাঠ ছেড়েছিলেন তখন কিন্তু আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছিল না, মানে সমান সমান হয়ে যাচ্ছিল। তো বোঝা যায় যে আপনার থিঙ্কিং প্যাটার্ন যদি শুধুমাত্র আমাকে ঘিরে, ওনাকে ঘিরে বা আপনাকে ঘিরে থাকে, তখন শুধু ফোকাসটা ওখানেই থাকবে। তিনি মাঠে থাকলে ততক্ষণ পর্যন্ত আপনি খুব চাঙ্গা থাকবেন, আর যখন মাঠ থেকে বেরিয়ে যাবে তখন আপনি দুর্বল হয়ে পড়বেন, কারণ আপনার লিডার নাই। লিডার শূন্য কোনো কিছু, সব কিছু ভালো হয় না। তো আশা করি যে সেই জায়গায় আর্জেন্টিনা তার ফোকাস করবে এবং তার যে চ্যাম্পিয়ন কোচ স্কালোনি, তাদের মেসির সাথে জুটি, তারা সবাই মিলে এই দলটাকে আরও কীভাবে চাঙ্গা করে। কারণ আর্জেন্টিনা ভালো করলে ফিফার ব্যবসাটাও ভালো হবে, ফুটবলের আনন্দটাও বেশি দিন টিকে থাকবে। আমরা চাই শেষ পর্যন্ত যাক, যেমন ফ্রান্স বলে চায়, এমবাপ্পে বিশেষ করে, আমরা চাই যে আবার আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলতে। মানে তার ভেতরে কাজ করছে প্রতিশোধের নেশা। তো এরকম হলেও কিন্তু মন্দ হয় না। ব্রাজিল সমর্থকরা যদিও কালকে পেটাবে যদি এরকম বলি যে না, ব্রাজিল না, আর্জেন্টিনাকে এই ফাইনাল চাই, তাহলে তারাও হয়তো রেগে মেগে বলতে পারে না তুমি ভুল বলেছো। হতেই পারে আর্জেন্টিনাও আসতে পারে, ব্রাজিল আসলে যে ভালো খেলবে। তবে এরকম তারকাবীজ টিম যখন থাকে তখন সেই দলগুলো দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়, ফিফার জন্য সুবিধা হয়। ফুটবল দিন শেষে বাণিজ্য, শুধুমাত্র খেলা না। খেলা হচ্ছে আমাদের কাছে বিনোদন, কিন্তু ফিফার জন্য এটা বাণিজ্য। সো সব কিছু মিলিয়ে আমরা চাইবো যে ভালো ফুটবল হোক, আর্জেন্টিনা সবাইকে সুন্দর সময়, সুন্দর ওই 2 ঘন্টা টাইম একদম জমিয়ে রাখুক, টিভি সেটের সামনে যে কেউ না উঠতে পারুক, সেই রকম অবস্থা তৈরি হোক। নিশ্চয়ই আগামী ম্যাচগুলোতে আরও জমজমাট হবে। অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল বার্তা কক্ষ থেকে খেলাধুলার সর্বশেষ আপডেট। আমরা আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকবো।